নমস্কার, আপনারা দেখছেন টিভি বাংলা। এই মুহূর্তে ঘড়ি কাটা ঠিক বিকেল 4:57। আপনারা জানেন 4:57 মানে প্রাইম টাইম ইঙ্গিত। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সৌমি, আর আমি রয়েছি অঞ্জল আপনাদের সঙ্গে। শুরুতেই যে বিষয়ের দিকে আজ নজর রাখতে হচ্ছে তা হলো, ইতিমধ্যেই আপনারা প্রত্যেকে জানেন মোহন ভাগবত তিনি এমন একটি মন্তব্য করে বসেছেন, এর আগেও করেছিলেন, কিন্তু এবার যে মন্তব্য করছেন একই বিষয়কে শান দিয়ে তিনি বলছেন 75 বছর হয়ে গেলেই তার জায়গা ছেড়ে দেওয়া উচিত। এবার কাকে কটাক্ষ করছেন মোহন ভাগবত বোঝাই যাচ্ছে, সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তার কারণ 17ই সেপ্টেম্বর 2025 সালেই তার 75 বছর পূর্ণ হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই একই পদে 75 বছর পর্যন্ত থাকার কোনো এখতিয়ার নেই, এই কথাই বলে দিয়েছিলেন এক সময়কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। অর্থাৎ তার এই বক্তব্যকেই শিলমোহর দিয়ে এতদিন পর্যন্ত এই ধারাকে বয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা, সেটাই মোহন ভাগবত এক প্রকার সেট করে দিয়েছেন। মোহন ভাগবত ইতিমধ্যেই বলে দিয়েছেন যে 75 বছর হয়ে গেলে তার জায়গা ছেড়ে দেওয়া উচিত। প্রধানমন্ত্রীর নাম না নিয়েই তিনি বলেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে 75 বছরের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জায়গা ছাড়া এবং তার সঙ্গে সঙ্গে আনুমানিক রাজনীতির পরবর্তী ভবিষ্যৎ দেশের ক্ষেত্রে কোন দিকে যাবে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। বাকিটা সবই বলছে। 75 বছর বয়সে অবসর নেওয়া উচিত, সংঘ প্রধান মোহন ভাগবতের এই মন্তব্যকে ঘিরেই কিন্তু রীতিমতো রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠে গিয়েছে। কারণ মোহন ভাগবত একটি অনুষ্ঠানে গিয়ে জানিয়েছেন যে 75 বছর হয়ে গেলে অবসর নেওয়া উচিত, কারণ 75 বছর হয়ে যাওয়ার পর নতুনদেরকে সুযোগ দিতে হবে। আর এই ইঙ্গিতই কিন্তু রীতিমতো তিনি প্রধানমন্ত্রীর চেয়ারকেই কিন্তু করেছেন, এমনটাই কিন্তু বিরোধী দলের থেকে সবাই এমনটাই কিন্তু মনে করছেন। যেমনটা হচ্ছে, আপনাদের আরও একবার জানিয়ে রেখেছে 75 বছর বয়স হয়ে গেলে অবসর নেওয়া উচিত। সংঘপ্রধান মোহন ভাগবতের মন্তব্যে ইতিমধ্যেই তোলপাড় রাজনীতি। প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর জন্য সংঘের কাটা কি আরও তীক্ষ্ণ হচ্ছে? এই মন্তব্যকে ঘিরেই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। এই বার্তা কেন গুরুত্বপূর্ণ? কারণ আগামী 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও 75 বছরে পদার্পণ করতে চলেছেন। এবার তারই তৈরি করা বিধান, ওই বয়সের পর সরে যেতে হবে গুরুত্বপূর্ণ পদ থেকে। তাহলে একই নিয়ম প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও কার্যকর হওয়া উচিত। এই চর্চা আগুনের শিকার মতো ছড়িয়ে পড়ছে বিভিন্ন রাজনৈতিক মহল এবং আরএসএস এর অন্দরেও। এবার বলে রাখি, দলের একটা অংশেরই দাবি, মোদীকে আর সরকারের শীর্ষ পদে রাখতে চাইছে না সংঘ। তার প্রমাণ ভাগবতের এই মন্তব্য। বুধবার নাগপুরে সংঘের প্রবীণ নেতা মারোপন্ত পিংলেকে নিয়ে বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে সংঘের এই নেতার একটি ঘটনা টেনে আনেন ভাগবত। বলেন 75 বছর বয়সে পিংলেজিকে বৃন্দাবনে যখন সংবর্ধনা দেওয়া হয়েছিল, তখন ওই মঞ্চেই তিনি বলেছিলেন 75 বছর বয়সে শাল দেওয়ার অর্থ আমি জানি। এই বয়সে যে সরে যেতে হবে সেই শিক্ষা তিনি দিয়েছিলেন। এভাবে ভাগবত যে প্রধানমন্ত্রীর চেয়ারকেই বিঁধেছেন তাতে সন্দেহের অবকাশ নেই। এদিন শিবসেনার উদ্ভব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত সাফ বলেছেন, সরসংঘ প্রধান এভাবে আসলে নরেন্দ্র মোদীকেই নিশানা করেছেন। ঘটনাচক্রে ভাগবত এবং মোদী দুজনেরই সেপ্টেম্বরে 75 বছর পূর্ণ হতে চলেছে। ভাগবত পদত্যাগ করবেন জানিয়ে দিয়েছেন। এবার দেখি নরেন্দ্র মোদী চেয়ার ছাড়েন কিনা। এই কথা কে জানিয়েছেন? শিবসেনার উদ্ভব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই কিন্তু মোদীর পদ নিয়ে জল্পনা চলছে। বিরোধীরাও তাতে লাগাতার ইন্ধন দিয়ে গিয়েছে। সেই চাপের মুখে পড়ে সরকারের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহকে আসরে নামতে হয়েছিল। তিনি দাবি করেছিলেন 2029 পর্যন্ত মোদীজি আমাদের প্রধানমন্ত্রী থাকবেন। তারপরও যদিও এই দাবিতে সঙ্গের শিলমোহর কি রয়েছে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। 74 বছর 10 মাস চলছে, সামনের সেপ্টেম্বরেই 75-এ পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর কি অবসর? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের মন্তব্যে তা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়ে গিয়েছে। তিনি জানিয়েছেন 75 বছরের পর নিজে থেকে সরে দাঁড়ানো উচিত, অন্যদের কাজ করতে দেওয়া উচিত। নাগপুরের মঞ্চ থেকে কিন্তু এমনটাই কিন্তু জানিয়েছেন সংঘ প্রধান মোহন ভাগবত। একেবারে তাই, মোহন ভাগবত এবং তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই দুইয়ের যে যোগসাজশ, সেই যোগসাজশের মাঝেই এবার হঠাৎ করে এই ধরনের মন্তব্য
স্বাভাবিকভাবেই রাজনীতির মধ্যে এফেক্ট ফেলতে শুরু করবে। তার কারণ 2029 সাল পর্যন্ত হিসেব মতো 2025 থেকে 2029 সাল পর্যন্ত টেনিওর রয়েছে, সময়সীমা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে দেশ সেবা করার। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে বক্তব্য রেখেছেন মোহন ভাগবত প্রশ্ন তুলছে, পরবর্তীকালে সত্যিই কি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নিজের জায়গায় থাকতে পারবেন? ঠিক যেমনটা আমার সহকর্মী সৌমি বলছে যে অমিত শাহ এর আগেই লোকসভা নির্বাচনের ঠিক আগেই যখন এই বিষয় নিয়ে নানান রকম আলোচনা হচ্ছে, গুঞ্জন শুরু হয়েছিল, তখন ঠিক সে জায়গায় অমিত শাহ একেবারে শিলমোহর দিয়ে বলেছিলেন 2029 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন। এতে ইন্ডিয়া জোটের কোনোভাবেই এত উতলা হওয়ার কিছু নেই। ঠিক কি বলেছিলেন অমিত শাহ সেটা একবার আপনাদের সামনে রাখছি, দেখুন। 29 तक नेतृत्व करेंगे और मोदी जी ही आने वाले चुनाव का भी नेतृत्व करेंगे। इंडी अलायंस के लिए कोई अच्छा समाचार नहीं है, उनको खुश होने की जरूरत नहीं है। उनको ज्यादा परिश्रम करना चाहिए, भ्रष्टाचार बंद करना चाहिए और लोगों के प्रति सहानुभूति और संवेदनशीलता के साथ काम करना चाहिए। इसकी जगह इस प्रकार के झूठे भ्रम फैलाकर वो चुनाव नहीं जीत सकते। मोदी जी इस देश को बहुत आगे ले गए हैं और मोदी जी को इस देश को और आगे ले जाना है। किसी भी प्रकार की कोई कंफ्यूजन भारतीय जनता पार्टी के कोई क्वार्टर में नहीं है, ये देश की जनता को स्पष्ट होना चाहिए। স্বাভাবিকভাবে আমরা তখন বুঝে গিয়েছিলাম যে অমিত শাহ যা বোঝানোর চেষ্টা করেছেন সেটা একেবারে পরিষ্কার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2029 সাল পর্যন্ত তার জায়গাতে থাকবেন, দেশকে সেবা করবেন এবং একের পর এক যা যা প্রকল্প বা উন্নয়নের কথা বলা হয় বিজেপি সরকারের পক্ষ থেকে আরও বেশি করে সাধারণ মানুষ সেই উন্নয়নের দিক খুঁজে পাবে। কিন্তু প্রশ্নটা শুরু হয়েছে আরএসএস থেকে। তার কারণ যা 1925 সালে তৈরি হয়েছিল, 27শে সেপ্টেম্বর 1925 সাল যা তৈরি হয়, সেই আরএসএস পরবর্তীকালে 1980 সালে যখন বিজেপির জন্ম দেয়, তখন ঠিক সেখান থেকেই প্রশ্ন আসতে শুরু করে যে বিজেপির ওপর একটু হলেও কন্ট্রোল রয়েছে আরএসএসের। তাহলে কি এবার মোহন ভাগবত যা বলছেন তেমনটাই হবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি তার জায়গা ছেড়ে দেবেন? তাহলে গুঞ্জন আরও আসবে, যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জায়গা ছাড়েন তাহলে আর কে হতে পারেন? দেখুন, ঠিক এ জায়গায় কংগ্রেসের পক্ষ থেকেও অনেক কিছু বলা হচ্ছে। কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেসের একজন হেভিওয়েট নেতা তিনি পর্যন্ত বলছেন যে এ জায়গায় যদি প্রধানমন্ত্রী পদে কেউ বসতে পারে তাহলে সেটা নীতিন গডকরি। অর্থাৎ জল্পনা শুরু হয়েছে সবে, সেই জল্পনার মধ্যে এখনই ফুল স্টপ বা ইতি টানতে চাইছে বিরোধী শিবির থেকে শুরু করে শাসক শিবিরের একাংশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কেন শাসক শিবিরের একাংশ বলছি? তার কারণ ওই যে বলছি, আরএসএসের ওপর নির্ভর করে কিছুটা হলেও বিজেপি। যদিও বা এর আগে আমরা দেখেছি জেপি নাড্ডার ক্ষেত্রে, জেপি নাড্ডা সরাসরি বলে দিয়েছিলেন যে আরএসএসকে তাদের প্রয়োজন আর হবে না, একটা সময় আরএসএসের প্রয়োজন ছিল। কিন্তু তারপরে জেপি নাড্ডার এই মুহূর্তে বিজেপির মধ্যে স্ট্যান্ড সবার জানা। খুব স্বাভাবিকভাবে আরএসএসের কলাকুশলী এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির ওপর ঠিক কীভাবে প্রভাব ফেলে এবং এই মুহূর্তে বিজেপির পক্ষ থেকে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরে যায় তাহলে ঠিক কী বাতাবরণ তৈরি হতে পারে। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে ইউপির ক্ষেত্রে যদি আমরা দেখাই তাহলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই সমস্ত দেশের ক্ষেত্রে অত্যন্ত পপুলার, বিখ্যাত। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জায়গা ছাড়েন, একদিকে যেমন কংগ্রেসের পক্ষ থেকে নীতিন গডকরিকে সামনে রাখা হচ্ছে, উল্টো দিকে যোগী আদিত্যনাথও ইতিমধ্যেই সবার কাছে অত্যন্ত পপুলার, প্রচলিত মুখ এবং বিখ্যাত মুখ। তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরে এই দুজনেই কি কাণ্ডারি হয়ে দাঁড়াবে বিজেপির, নাকি অমিত শাহ তিনি সবসময়ই স্বরাষ্ট্রমন্ত্রী পদে থেকে যাবেন বহাল তবিয়তে, নাকি সে সময় অনুসারে অর্থাৎ কালের নিয়ম অনুসারে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর অমিত শাহ এবার সিংহাসনে? সবটাই জল্পনা। আর ঠিক এখান থেকে আরও একটি বক্তব্য আপনাদের সামনে রাখছি মোহন ভাগবতের, দেখুন। अपने मोरोपंत जी के 75 वर्ष पूरे हुए, इसके लिए उनको तो साल 15 लिए 75 वर्ष का आपने किया, लेकिन मैं इसका अर्थ जानता हूँ। 75 वर्ष की साल जब उड़ी जाती है तब उसका अर्थ यह होता है कि अब आपकी आयु हो गई, अब जरा बाजू हमको करने दो। आज अपने मोरोपंत जी के 75 वर्ष पूरे हुए, इसके लिए उनको तो साल 15 लिए. आणि मग म्हटलं थोडंसं बोला, तर ते म्हणे कशाला बोलायचं, नाही बोला, आग्रह झाला. ते उभे राहिले. उभे राहिल्यावर स्वाभाविक
मोरोपंतांचं बोलणं जे कार्यकर्ते जरा हसऱ्या चेहऱ्याने पाहायचे, तर ते म्हणायचे की मेरी मुश्किल ये है कि मैं खड़ा होता तो लोग हंसने लगते, मैंने हंसने लायक कुछ बोला नहीं तो भी मेरे बोलने पर हंसते, क्योंकि मुझे लगता है लोग मुझे गंभीरता से नहीं ले रहे. मग पुढे ते असं म्हणाले, त्यांचे शब्द आहेत बरं, म्हणून उच्चारतो मैं जब मर जाऊंगा तब भी पहले लोग पत्थर मार के देखेंगे कि सचमुच मर गया. मग ते असं म्हणाले, 75 वर्ष का आपने किया लेकिन मैं इसका अर्थ जानता हूं. 75 वर्ष की शाल जब उड़ी जाती है तब उसका अर्थ यह होता है कि अब आपकी आयु हो गई, अब जरा बाजू हटो, हमको करने दो. म्हणजे त्यांच्या गौरवाकरता गौरवाचा भाव मनात घेऊन हे सगळं होतं. त्याच्यात तो गौरव आपल्याला चिकटू नये ह्याची ते स्वतःच काळजी घ्यायची आणि असा विनोदाचा सुरा चालवून तो चिकटणारा गौरव सगळा सोलून बाहेर टाकायचे. हे मनुष्याचं व्यक्तित्व जेव्हा विलीन होतं, आपल्याकडे एका गीतात उल्लेख आहे, त्या अहंकार कोशात कोंडून पडे पुरुषार्थ, तो कोश दुभंगुनी होत हे विशाल जीवना आता, जगतास देऊ मानवता संघ हीच जीवन गाथा. या ओळी पूर्णपणे जगणारे मोरोपंत आणि त्याच्यामुळे तो कोश दुभंगून हा जो पुरुषार्थ विशाल प्रगट झाला, तो पुरुषार्थ आजही आपल्याला प्रेरणा देतो. मला वाटतं हे पुस्तक सगळ्यांनी घेतलं पाहिजे. आणखी स्वयंसेवक आज जे नसतील इथे त्यांना सांगितलं पाहिजे, कारण जसं डॉक्टर हेडगेवारांचं चरित्र संघाच्या लोकांनी पुन्हा पुन्हा वाचलं पाहिजे, तसं हेही एक चरित्र आहे जे आपण पुन्हा पुन्हा वाचलं पाहिजे आणि वाचून त्याच्यातून योग्य बोध घेतला पाहिजे. मला वाटतं तो बोध हाच आहे की हिमालयासारखं कर्तृत्व हे संघाच्या चरणी शरण असं स्वयंसेवकाचं जीवन असलं पाहिजे. हा स्वयंसेवकाच्या जीवनाचा वस्तुपाठ आपण सगळ्यांनी या पुस्तकातून प्राप्त करावा आणि तुझे तेज अंगी शतांश असं डॉक्टरांबरोबर म्हणतो तसं मोरोपंतांचंही काही शतांशांनी हे समर्पण आणि हे कर्तृत्व आपल्या वाट्याला आलं तर दाही दिशा उजळून टाकायची आपली जी मनीषा आहे ती मनीषा लवकरात लवकर पूर्ण होईल. म्हणून हा लाभ सगळ्यांना घडावा अशी शुभेच्छा आपणा सर्वांना देतो आणि माझे 4 शब्द संपतो. সংঘ দ্বারা পরিচালিত দল একসময় যখন একেবারেই ছিলই না বলতে গেলে, সেই দল যখন একের পর এক 3টি আসন থেকে শুরু করে আজ প্রায় দেশের প্রত্যেকটি জায়গাতে রয়েছে, সেই দলকেই শিলমোহর দেওয়ার জন্য সাধারণ মানুষ যখন এগিয়ে আসছে, তখন কার মুখ দেখে? সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ দেখে। আপনারা প্রত্যেকে জানেন মোদিইজম চলছে গোটা দেশ জুড়ে। এর আগে 2019 সালে বারংবার যেটা বলা হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ দেখেই নাকি সাধারণ মানুষ ভোট দিয়েছে। 2024 লোকসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার ব্র্যান্ড ভ্যালুকে কাজে লাগিয়ে বারংবার বলানোর চেষ্টা করেছে, বোঝানোর চেষ্টা করেছে ইস বার 400 পার। কিন্তু এই 400 পারের নারা সাধারণত যা মূল প্রেক্ষাপটে দেখা গিয়েছে তা কিন্তু বাস্তবায়ন হয়নি। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্য কোনো এক জায়গায় একটু হলেও ফেল করেছে, ব্যর্থ হয়েছে। তাহলে প্রশ্ন কি তখন থেকেই শুরু হয়েছিল যে আরএসএস এর কাছে কোনো এক জায়গায় মনে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে দলটা করছে, অর্থাৎ দল একদিকে আর ব্যক্তি একদিকে। আপনারা প্রত্যেকেই জানেন বিজেপির ক্ষেত্রে এবং আরএসএস এর ক্ষেত্রে একটি বিষয় বারংবার বলা হয়, তা হলো নেশন ফার্স্ট, দেন দল, দেন তারপরে কোনো ব্যক্তিগত মানুষ। কিন্তু এক্ষেত্রে মোদিইজম বা ব্যক্তিগত বিষয়টি বারংবার সামনে আসার জন্যই কি আগে ভাগে রাশ টানার চেষ্টা করছে আরএসএস। সাধারণ মানুষকে মোদিইজম থেকে একটু হলেও বাইরে বের করার জন্য দল আগে এবং তার আগে নেশন, এই বিষয়টি কি বোঝানোর চেষ্টা করছে, বার্তা দেওয়া হচ্ছে। তার কারণ আপনারা প্রত্যেকে জানেন বিভিন্ন ক্ষেত্রে বিজেপির একটি বিষয় বারংবার সামনে আসে, তা হলো বিজেপি একটি আনপ্রেডিক্টেবল, অপ্রত্যাশিত দল। হঠাৎ করেই যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটিয়ে ফেলতে পারে বিজেপির পক্ষ থেকে, এমন ঘটনা প্রথমবার নয়, এর আগে বহুবার দেখা গিয়েছে। দিল্লি নির্বাচনের ক্ষেত্রে আপনারা দেখে নিন, তার কারণ রেখা গুপ্ত, তার কিন্তু কোনোভাবেই মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল না, কিন্তু হঠাৎ করে রেখা গুপ্তর নাম
সরাসরি সামনে চলে আসে বিভিন্ন ক্ষেত্রে। আপনারা বসুন্ধরা রাজের কথা নিশ্চয়ই মনে থাকবে, রাজস্থানের ক্ষেত্রে সেক্ষেত্রেও একই রকম বিষয় সামনে এসছে। অর্থাৎ কখন কি বিষয় সামনে আসে বিজেপির পক্ষ থেকে এটা বোঝানো বা বোঝা দুটোই অত্যন্ত কঠিন। আমার মনে হয় কোনো এক জায়গায় বিজেপি নিজেও অনেক সময় হয়তো বুঝে উঠতে পারে না যে কাকে মুখ্যমন্ত্রী করবে, কাকে উপমুখ্যমন্ত্রী, কিংবা কেই বা হবে মূল সভাপতি। ঠিক যেমনটা বাংলার ক্ষেত্রেও আপনারা কিছুদিন আগে দেখলেন, একদিকে সুকান্ত মজুমদার, অন্যদিকে সরাসরি রাহুল সিনহা রয়েছেন, অন্যদিকে দিলীপ ঘোষ রয়েছেন। এই সবকে এক প্রকার উপেক্ষা করে দিয়ে হঠাৎ করেই শ্রমিক ভট্টাচার্য, একসময় যিনি হাওড়ায় ছিলেন, তিনি সরাসরি এখন রাজ্য বিজেপির সভাপতি হয়ে গেলেন। এটাই বিজেপি ক্রমাগত নিজেদেরকে ভেঙে আবারও নতুন করে গড়ার যে চেষ্টা, সেটাই বিজেপির মধ্যে দেখা যায় বারংবার, এমনটা তাদের কথা। এবং ঠিক এ জায়গা থেকেই সরাসরি আরএসএসের এই যে চেষ্টা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা পরোক্ষভাবে, এটা সাধারণ মানুষকে ঠিক কী বার্তা দিচ্ছে? সাধারণ মানুষকে এটাই বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার কারণ আপনারা জানেন 2024 লোকসভা নির্বাচনের আগে বারংবার হিন্দু ইস্যুতে শান দেওয়ার চেষ্টা করা hয়েছে। আপনারা জানেন যেখানে রাম মন্দির প্রসঙ্গ বারংবার সামনে এসেছিল, সেই রাম মন্দির প্রসঙ্গেই অযোধ্যাতে তাকে রীতিমতো হারতে হয়েছে। অর্থাৎ বিজেপির অযোধ্যাতেই সব থেকে বেশি খারাপ অবস্থা তৈরি হয়েছিল। খুব স্বাভাবিকভাবে তাদের এই হিন্দু যে ট্র্যাডিশন, হিন্দুকে সামনে রেখে, হিন্দু নাড়াকে সামনে রেখে যে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল মোদিইজমের পক্ষ থেকে, সেটা কোনো এক জায়গায় ফেল হওয়ার জন্যই আরএসএস তখন থেকে একটু হলেও ক্ষুব্ধ। অর্থাৎ আরএসএস বিজেপিকে পরিচালিত করছে, এটা যেমন বিজেপি কোনো ক্ষেত্রে কোনো সময় মানতে চায়, কোনো সময় মানতে চান না। তাদের অন্দরেই অনেকের মধ্যে অনেকে কনফ্লিক্ট রয়েছে। কিন্তু প্রশ্ন একটি জায়গাতে, যদি সত্যি তাদের ওপর, তাদের আরএসএসের সম্পূর্ণ বিজেপির ওপর যদি হাত না থাকে, তাহলে বিজেপির ক্ষেত্রে আরএসএস কি করে পরোক্ষভাবে এভাবে সেট করে দিয়ে বলতে পারে যে 75 বছর হয়ে গেছে মানেই এবার জায়গা ছাড়ো? সৌমি, বিরোধীরা ভাগবতের এই মন্তব্যকে রীতিমতো কটাক্ষ করেছে। ভাগবত যে বক্তব্য রেখেছেন, যে অনুষ্ঠানে গিয়ে যে এই বক্তব্যটা রেখেছেন, এটা নিয়ে কিন্তু বিরোধীরাও কটাক্ষ করতে ছাড়েননি। আপনাদের জানিয়ে রেখেছি, মহারাষ্ট্রের শিবসেনা সেনা সঞ্জয় রাউত জানিয়েছেন, সংঘপ্রধান আসলে পরোক্ষে প্রধানমন্ত্রী অবসর গ্রহণের বার্তা দিতে চেয়েছেন। কারণ সামনের সেপ্টেম্বরেই মোদির 75 বছর পূর্ণ হতে চলেছে। অতীতের দৃষ্টান্ত টেনে সঞ্জয় বলেন, এর আগে লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, যশবন্ত সিংহ প্রমুখকে 75-এর পর অবসর নিতে বাধ্য করেছিলেন মোদি। এখন দেখা যাক উনি নিজে সেই পথ অবলম্বন করেন কিনা। এর আগে গত মার্চেও সঞ্জয় দাবি করেছিলেন মোদি পদত্যাগ করতে চলেছেন। ওই সময়ে মোদি নাগপুরে আরএসএস এর প্রধান কার্যালয়ে গিয়েছিলেন। আর সঞ্জয়ের দাবি ছিল গত 10 থেকে 11 বছরে সংঘের দপ্তরে যাননি মোদি, ফলে এই সাক্ষাতের কারণ অবশ্যই পদত্যাগ হতে পারে। তবে তেমন কিছু ঘটেনি। বিজেপির তরফেও বারবার মোদির পদত্যাগের জল্পনা উড়িয়ে দেওয়া হয়েছে। গত বছর মে মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে জানিয়েছিলেন 75 বছরে মোদি অবসর নেবেন না, কারণ বিজেপির সংবিধানে এমন কোনো নিয়ম নেই, এমনটাই কিন্তু জানিয়েছিলেন অমিত শাহ। 2019 সালে লোকসভা নির্বাচনেও দলকে নেতৃত্ব দেবেন মোদি জানিয়েছিলেন শাহ। তবে ভাগবতের মন্তব্য নিয়ে নতুন করে আবার ফের জল্পনা শুরু হয়েছে এবং সেই জল্পনা কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে এবং সেই জল্পনা আরএসএস এর মধ্যেও কিন্তু ছড়িয়েছে। এবার 2024 সালে লোকসভা ভোটে জিতে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মোদি। 2019 সালে তিনি পৌঁছে যাবেন 79 বছর বয়সে। ততদিন তিনি একইভাবে বিজেপির শীর্ষ পদে থাকবেন কিনা, যদি না থাকেন তবে তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে কিন্তু জোর চর্চা শুরু হয়েছে। 75 বছর বয়স হয়ে গেলে সরে যাওয়া উচিত নেতাদের। আরএসএস এর প্রধান মোহন ভাগবত কিন্তু এই মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে, আরএসএস এর প্রধান মোহন ভাগবতের এই কথাকেই কিন্তু রীতিমতো হাতিয়ার করে এবার ময়দানে নেমেছে কংগ্রেস খোঁচা দিয়ে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে তার এই মন্তব্য। প্রধানমন্ত্রী মোদী এবং ভাগবত উভয়ই সামনের সেপ্টেম্বর মাসে 75 বছর পূর্ণ করতে চলেছে। তাদের জন্ম 6 দিনের ব্যবধানে। এই পরিস্থিতিতে 5 দেশের সফর থেকে ফিরে আসা প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, এক্স সানডে তিনি লিখেছেন, বেচারা পুরস্কার প্রাপ্ত প্রধানমন্ত্রী।
স্বদেশ কি প্রত্যাবর্তন ফিরে আসার পর আরএসএস প্রধান মনে করিয়ে দিলেন যে তিনি 17ই সেপ্টেম্বর 2025 তারিখে 75 বছর বয়সে পড়তে চলেছেন। রমেশ আরও লিখেছেন যে প্রধানমন্ত্রী অবশ্য আরএসএস প্রধানকেও মনে করিয়ে দিতে পারেন যে তিনিও 11ই সেপ্টেম্বর 75 বছর বয়সী হবেন। এক তীর দুটি লক্ষ্য মাইক্রো ব্লগিং সাইটে এমনই পোস্ট করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। একেবারে তাই। উল্টো দিকে কর্ণাটক থেকে প্রাক্তন সাংসদ ইয়েদিউরাপ্পা তিনি কি বলেছেন সেটাও আপনাদের সামনে আলোচনা করবো, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির ফিরছি। বিরতির পর কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা প্রাইম টাইম ইঙ্গিত। ফিরে এলাম বিরতির পর। এবার যে বিষয়ের দিকে আমরা নজর রাখছি, আপনারা প্রত্যেকে জানেন, ইতিমধ্যে আপনাদেরকে বলছিলাম ইয়েদিউরাপ্পা একসময়ের প্রাক্তন সাংসদ, তিনি সরাসরি এই বিষয়ে আলোকপাত করেছেন। অর্থাৎ এই 75 বছরের যে সমীকরণ আনা হচ্ছে আরএসএস এর পক্ষ থেকে, এই বিষয়ের দিকে সরাসরি নজর দিয়ে তিনি বলেছেন যে তাকেও 75 বছরে তার জায়গা ছাড়তে হয়েছে। অর্থাৎ বারংবার এই 75 বছরের এই সমীকরণে শিলমোহর দিচ্ছেন বিজেপি এবং আরএসএস এর পক্ষ থেকে। এবার প্রশ্ন হচ্ছে, যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জায়গা ছেড়ে দেন, তাহলে পরবর্তীকালে ভারতবর্ষের ভবিষ্যৎ কোন দিকে যাবে? তার কারণ মোদিইজম ফ্যাক্টর, যেটা আপনাদের কিছুক্ষণ আগে আমি বোঝাচ্ছিলাম, মোদিইজম ফ্যাক্টর বারংবার কাজ করছে। এমনটা যেমন সম্পূর্ণভাবে বলা যাবে না, আবার সম্পূর্ণ ফেলেও দেওয়া যাবে না। তার কারণ 2019-এর ক্ষেত্রে সার্বজনীনভাবে গোটা দেশের নিরিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খালি হাতে সবাই একসঙ্গে ভোট দিয়েছিলেন এবং মেজরিটি পেয়ে তাকে গণতান্ত্রিক দিক থেকে তাকে মসনদে বসানো হয়েছিল। তাহলে প্রশ্নটা খুব স্বাভাবিক, তাহলে কি সত্যিই মোদিইজম কাজ করেনি? অনেক রাজনৈতিক মহল বলেছেন যে হ্যাঁ, মোদিইজম কাজ করেছে। খুব স্বাভাবিকভাবে বিভিন্ন বিধানসভার ক্ষেত্রেও আপনারা প্রত্যেকে জানেন, লোকসভা নির্বাচন 2019-এর পরে যতগুলো বিধানসভা নির্বাচন হয়েছে, সেই সবগুলো বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেই মোদিইজম কাজ করেছে। তার কারণ প্রত্যেকটি ক্ষেত্রেই বলা হয়েছে যে ক্যান্ডিডেট মোদি, অর্থাৎ বিজেপির পক্ষ থেকে যেই দাঁড়িয়েছে তার মুখের সঙ্গে সেভাবে সম্পূর্ণভাবে সাধারণ মানুষ ওয়াকিবহল না হলেও মোদির ফেসের সঙ্গে সবাই ওয়াকিবহল। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ সামনে রেখে যে কোনো নির্বাচনী বৈতরণী পার হওয়া যায়, এমনটা প্রমাণ করার চেষ্টা হচ্ছিল বিজেপির পক্ষ থেকে। অন্তত 2024-এর লোকসভা নির্বাচন পর্যন্ত একই রকম হাল হাকিকাত ছিল। দেশের নির্বাচনের ক্ষেত্রে 2024-এর লোকসভা নির্বাচনের পর এই বিষয়টি একটু হলেও থিতু হয়েছে, কিন্তু প্রশ্ন একই জায়গাতে, সত্যি কি মোদিইজম সম্পূর্ণভাবে কাজ করেনি? এখনও অনেকে বলছেন হ্যাঁ, এখনও মোদিইজম ট্রেন্ড চলছে। যদিও বা এক্ষেত্রে সম্পূর্ণ মেজরিটি পেয়ে এবার বিজেপি সম্পূর্ণ আসেনি, একজোট হয়ে গাঠবন্ধনের একটি সরকার তৈরি হয়েছে, কিন্তু প্রশ্ন একই জায়গাতে। মোদিইজম ফ্যাক্টর যদি সম্পূর্ণ সরে যায়, তাহলে এর পরে এমন কোনো প্রধানমন্ত্রী সত্যিই কি আসা সম্ভব যার নিজস্ব ব্র্যান্ড ভ্যালুতে একের পর এক নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব? অন্তত মোদির ক্ষেত্রে যেটা দেখা গিয়েছিল, সেটা যেই নামগুলো অন্তত জল্পনার সামনে আসছে, একদিকে যোগী আদিত্যনাথ, অন্যদিকে নীতিন গাডকারি, এই সব নামগুলো সত্যিই কি একই রকমভাবে মোদিইজম, এই একই প্যারালালি আমরা কেউ বলতে পারবো যোগীইজম কিংবা নীতিইজম? এই সব কিছুই কিন্তু আখিরে শেষ বেলায় সাধারণ মানুষ বিচার করে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আরএসএস তাদের সঙ্গের দিকে জোর দিচ্ছেন এবং বিজেপিকে শান দেওয়ার চেষ্টা করছেন যেন আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায়। আপনারা প্রত্যেকে জানেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ কেরালার দিকেও একই রকমভাবে নজর দিয়েছেন এবং তারা এবার সরাসরি বলছে এবার কেরালার মাটি দখলের পালা বিজেপির। দক্ষিণের দিকে ক্রমশই ক্ষয়িষ্ণু হয় তার শক্তি, অর্থাৎ বিজেপির শক্তি ক্রমশই দক্ষিণের দিকে ক্ষয়িষ্ণু হয়। একদিকে যেমন ভাষাগত ইস্যু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ সাধারণত দেখা যায় দক্ষিণের দিকে আঞ্চলিক দলগুলোকেই সবথেকে বেশি সামনে রাখার চেষ্টা করে। আর ঠিক সে কারণের জন্যই একদিকে যেমন কংগ্রেস কিছুটা হলেও ফ্রন্ট ফুটে থাকে, তার সঙ্গে সঙ্গে আঞ্চলিক দলগুলোও ফ্রন্ট ফুটে থাকে, কিন্তু বিজেপির সেইভাবে শক্তিশালী জায়গা এখনো পর্যন্ত তৈরি হয়নি দক্ষিণের দিকে। কিন্তু যদি উত্তরের দিকে আমরা তাকাই, উত্তর পূর্বের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব ক্রমাগতই শক্তি প্রদর্শন করে বিজয় পতাকা তুলেছে বিজেপি। এবার একই রকম ট্রেন্ড দক্ষিণের দিকে যখন যাচ্ছে, তখন আরএসএস হঠাৎ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রে একটু হলেও থিতু হয়ে কেন পড়ছে তাদের মনোভাব, একটু হলেও তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন, কে হবে পরবর্তী প্রধানমন্ত্রী? যদিও বা এখনও পর্যন্ত 75 বছরের সমীকরণ অনুসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে কোনো রকম কোনো বক্তব্য পাওয়া যায়নি বক্তব্য অমিত শাহের পক্ষ থেকেও। সৌভিক।
লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে কিন্তু মোদির পদ নিয়ে রীতিমতো জল্পনা চলছিল। বিরোধীরাও তাতে লাগাতার ইন্ধন জুগিয়ে আসছিল প্রধানমন্ত্রীর পদ নিয়ে। এবার সেই চাপের মুখে পড়ে সরকারের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন যে তিনি দাবি করেছিলেন কিন্তু 2029 সাল পর্যন্তই কিন্তু প্রধানমন্ত্রী পদে থাকবেন, তিনি কিন্তু ইস্তফা দেবেন না, তিনি কিন্তু অবসর গ্রহণ করবেন না। তিনি দাবি করেছিলেন 2029 পর্যন্তই মোদিজি আমাদের প্রধানমন্ত্রী থাকবেন। এবার যদিও এই দাবিতে সঙ্গের শিলমোহর কি রয়েছে, এখানে কিন্তু সবথেকে বড় একটা প্রশ্ন, এখন এটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। গুরুতর আরো প্রশ্ন একটা রয়েছে, সেটা হচ্ছে সেপ্টেম্বরে কি তাহলে নতুন প্রধানমন্ত্রী পেতে চলেছে ভারত? কারণ সেপ্টেম্বরেই কিন্তু 75 বছরে পড়তে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তখনই কিন্তু রীতিমতো কিন্তু তখনই কিন্তু 75 বছরে অবসর গ্রহণের পালার কথা কিন্তু ইতিমধ্যেই সংঘ প্রধান মোহন ভাগবত কিন্তু সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে কিন্তু জানিয়েছেন যে 75 বছর হয়ে গেলে অবসর গ্রহণ করা উচিত, কারণ নতুনদেরকে সুযোগ দিতে হবে। আর এই 17ই সেপ্টেম্বরেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার 75 বছরে পদার্পণ করতে চলেছে। তাহলে কিন্তু প্রশ্ন থাকছে যে তাহলে কি প্রধানমন্ত্রী নিজে কি এবার অবসর গ্রহণ করতে চলেছেন? আবার কি ভারত কি সেপ্টেম্বর মাসে নতুন প্রধানমন্ত্রী পেতে চলেছে? এখানে কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন রয়েছে। এবার সমী, উল্টো দিকে অমিত শাহ ঠিক কি বক্তব্য রেখেছেন কিছুক্ষণ আগেও আপনাদের সামনে রেখেছি, এবার আরও কিছু বক্তব্য বিশ্লেষণ আপনাদের সামনে রাখবো। তার আগে অমিত শাহ কি বলেছেন আরও একবার শোনাবো, দেখুন। मोदी जी ही 29 तक नेतृत्व करेंगे और मोदी जी ही आने वाले चुनाव का भी नेतृत्व करेंगे। इंडी अलायंस के लिए कोई अच्छा समाचार नहीं है, उनको खुश होने की जरूरत नहीं है। उनको ज्यादा परिश्रम करना चाहिए, भ्रष्टाचार बंद करना चाहिए और लोगों के प्रति सहानुभूति और संवेदनशीलता के साथ काम करना चाहिए। इसकी जगह इस प्रकार के झूठे भ्रम फैलाकर वो चुनाव नहीं जीत सकते। मोदी जी इस देश को बहुत आगे ले गए हैं और मोदी जी को इस देश को और आगे ले जाना है। किसी भी प्रकार की कोई कंफ्यूजन भारतीय जनता पार्टी के कोई क्वार्टर में नहीं है, ये देश की जनता को स्पष्ट होना चाहिए। তাহলে প্রশ্নটা তো এখান থেকেই দানা বাঁধছে। একদিকে যখন অমিত শাহ বলছেন যে 2029 পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন, তাহলে আরএসএস এর পক্ষ থেকে বা মোহন ভাগবতের পক্ষ থেকে এই ধরনের কথা কেন বলা হচ্ছে? নাগপুরের মঞ্চ থেকে কেন মোহন ভাগবত এই ধরনের বক্তব্য রাখছেন? যদিও বা আপনাদের মনে থাকবে 2024 লোকসভা নির্বাচনের পর এই নাগপুরে সরাসরি পৌঁছে গিয়েছিলেন প্রায় দীর্ঘ 13 বছর, যদি আমি খুব ভুল না করি 13 বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগপুরে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু তারপর থেকে একের পর এক যে ঘটনাক্রম সামনে আসছে, সেই ঘটনাক্রমগুলো মোটেই অন্তত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য সর্বসাকুল্যে তার দিকে যাচ্ছে এটা বলা যায় না। তার কারণ একদিকে আরএসএস এর মোহন ভাগবত তিনি অনেক কিছুতেই অন্তত দেশের ক্ষেত্রে দেশের যেসব স্টেপ নেওয়া হচ্ছে, যেসব নীতি নির্ধারণ করা হচ্ছে সেক্ষেত্রে খুশি নয়, এরকম অনেক বিষয়ই সামনে এসছে। এবার প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রে একবার অমিত শাহ বলছেন 2029 সাল পর্যন্ত তিনিই থাকবেন, উল্টো দিকে আরএসএস এর মোহন ভাগবত অন্যরকম কথা বলছেন। একই রকম বিষয় বিএস ইয়েদিউরাপ্পা তিনিও একই কথা বলছেন। তাহলে প্রশ্ন হচ্ছে সবাই এক একজন এক এক রকম কথা বলছেন কেন? শুধুমাত্র সাধারণ মানুষকে অন্যদিকে বিভ্রান্ত করার জন্য, নাকি ওই যে আমি বলছি বিজেপি আনপ্রেডিক্টেবল সেই বিষয়টিকেই সামনে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে? এই বিষয়গুলো থেকে অন্তত এটা বোঝাই যায় যে বিজেপি সংবিধানের 75 বছর বয়সে অবসরের যে বিধান দেওয়া ছিল, অর্থাৎ যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং বলেছিলেন, তিনি সত্যি কি সে কথা রাখবেন? মোদী তৈরি করা বিধান 75 বছরে অবসর সত্যিই যদি সেটা হয়, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সহকর্মী সৌমি যেমনটা বলছে, এই বিশ্লেষণ কিন্তু অক্ষরে অক্ষরে সত্যি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি চলে যায় তাহলে নেক্সট কোনো প্রধানমন্ত্রী পেতে চলেছে ভারতবর্ষ। এবার দেখার যে এই বিশ্লেষণ কিংবা আমাদের যে জল্পনা, সেই জল্পনাতেই সত্যি শিলমোহর দেয় কিনা বিজেপি। যদিও বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপরীতে এখনও পর্যন্ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপরীতে বলতে তাঁরই দলের বিপরীতে অন্য কোনো কাউকে সঠিকভাবে সেই প্রধানমন্ত্রী পদে বসানোর জন্য সত্যিই কেউ এখনও পর্যন্ত যোগ্য বলে মনে করছে কিনা বিজেপি কিংবা আরএসএস, এটাও একটা বড়সড় প্রশ্ন। আমরা বলতেই পারি তর্কের খাতিরে যে নীতিন গাডকারির নাম উঠে আসছে, যোগী আদিত্যনাথের নাম উঠে আসছে, কিন্তু বারংবার বলতে হয় বিজেপি আনপ্রেডিক্টেবল এবং অপ্রত্যাশিতভাবে অনেক কিছুই সামনে চলে আসে।
ঠিক যেমনটা বিভিন্ন ক্ষেত্রে উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝালাম। এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরএসএস এর থেকে এই বিধান কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং এই বিধান মানবেন কিনা এটাও কিন্তু বড়সড় প্রশ্ন। দেখুন, বিজেপির অন্দরে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। এর আগেও আমরা দেখেছি বিজেপির ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রথম 2014 সালে মসনদে বসেন, তখন তার আগে বিজেপির পক্ষ থেকে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী হবেন এ নিয়েও যথেষ্ট তালগোলা ছিল। অর্থাৎ কে হবেন প্রধানমন্ত্রী সেই বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট জল্পনা থাকা সত্ত্বেও হঠাৎ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম এসেছিল এবং তার বিষয়ে তখন সবাই জানতে শুরু করেছিল। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেউ চিনতেন না, শুধুমাত্র চিনতেন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই গুজরাটের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়ে গেলেন এবং গোটা দেশের ক্ষেত্রে এতটা জনপ্রিয় একজন নেতা হয়ে দাঁড়ালেন, তাহলে আরএসএস সত্যিই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার রাস্তা থেকে সরিয়ে দেবেন, নাকি জল্পনা ইতি টানবেন? তিনি নিজের ক্ষেত্রে কি এটা বোঝানোর চেষ্টা করলেন যে শুধুমাত্র তার 75 বছর হবে বলেই তার জায়গা থেকে সরে দাঁড়াবে সে নিজেই, অন্য কেউ আরএসএস প্রধান হবেন? এক্ষেত্রে বিরোধীরা কি বলছে সেটা একবার শোনাবো, দেখুন। है और साफ साफ पता भी चल रहा है कि इसके लिए कौन 75 साल अपना बनाने वाले हैं। सितंबर में देश जानता है, देश के अब तो सारी दुनिया भी जानती है, क्योंकि प्रधानमंत्री जी सारी दुनिया में अभी होकर आए हैं, 5 राज्यों में देशों में होकर आए हैं। तो मैं मानती हूं कि आरएसएस और भारतीय जनता पार्टी में जो आपस में जो चल रहा है, उनके जो स्टेटमेंट है उसे स्पष्ट दिखाई दे रहा है। और 75 साल का जो एज लिमिट था वो खुद भारतीय जनता पार्टी ने जब सरकार बनाई थी 2014 में शुरुआत की थी, जहां पे जो 75 साल के ऊपर थे उन सबको मार्गदर्शक मंडली में डाल दिया था। तो आई थिंक वो याद दिला रहे हैं कि 11 साल बाद कि जो वादा किया था देश की जनता को कि 75 शुड बी द लास्ट एज, तो वो याद दिला रहे हैं वही। भारतीय जनता पार्टी की मातृ संस्था है और आरएसएस का ही नहीं, पूरी दुनिया भर के अंदर ये बात मानी जाती है कि कोई भी आदमी किसी काम को करने में सक्षम जो है, उसकी जो एफिशिएंसी है वो एक आयु तक होती है। 60 साल पे सरकारी कर्मचारी रिटायर हो जाता है। हाई कोर्ट, सुप्रीम कोर्ट के जज भी जो है 65 साल की उम्र में रिटायर हो जाते हैं। हालांकि आप देखिए चंद्रचूड़ साहब जब रिटायर हुए वो अच्छे खासे थे, स्वस्थ थे, काम भी कर रहे हैं, यूनिवर्सिटी में पढ़ा रहे हैं, मगर उनका जो मेन काम है उसके लिए उनको कहा जाता है कि साहब अब आप और लोगों को आने दीजिए। और यही प्रकृति का नियम है। और ये बात सिर्फ प्रधानमंत्री जी के लिए नहीं है, ये बात नीतीश कुमार जी के लिए भी है। ये बात बहुत सारे अलग अलग पार्टियों के अंदर, चाहे वो भारतीय जनता पार्टी हो चाहे वो कोई भी पार्टी हो, उनके सांसदों के लिए, विधायकों के लिए, मुख्यमंत्रियों के लिए, सबके लिए लागू है। मगर प्रधानमंत्री क्योंकि देश का शीर्ष पद है, उस पर जो परिपाटी चलती है उसका अनुसरण चाहे ना चाहे पूरे देश के अंदर लीडरशिप के अंदर, पॉलिटिकल लीडरशिप के अंदर होता है। तो आरएसएस अपनी तरफ से इशारा कर सकता है, आरएसएस कोई डिक्टेट तो दे नहीं सकता। বিরোধীরাও কটাক্ষ করতে ছাড়ছেন না মোহন ভাগবতের এই মন্তব্যকে ঘিরে। আপনাদের জানিয়ে রাখি, 75 বছর হয়ে গেলে অবসর নেওয়া উচিত নেতাদের। আরএসএস প্রধান মোহন ভাগবতের এই মন্তব্যকেই কিন্তু রীতিমতো হাতিয়ার করেছে কংগ্রেস। ইতিমধ্যেই কংগ্রেস খোঁচা দিয়ে বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে তার এই মন্তব্য। প্রধানমন্ত্রী মোদী এবং ভাগবত উভয়ই সামনের সেপ্টেম্বর মাসে 75 বছরে পদার্পণ করতে চলেছে। ভাগবত তো একদিকে বলেই দিয়েছেন যে তিনি অবসর গ্রহণ করবেন, কিন্তু এখন দেখার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবসর গ্রহণ করেন কিনা। এবার এখানে সবথেকে বড় প্রশ্ন যেটা রয়েছে, বারবার যেটা আমার সহকর্মী অঞ্জনা বলেছে, যে তাহলে কি সেপ্টেম্বরের 17 তারিখের পর কি ভারতবর্ষ নতুন প্রধানমন্ত্রী পেতে চলেছে? এই দিয়েই কিন্তু রীতিমতো গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে কিন্তু রীতিমতো এখন তোলপাড় চলছে। ইতিমধ্যেই আমরা জানি যে আগামী 17ই সেপ্টেম্বর কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সংঘ প্রধান ভাগবতেরও কিন্তু জন্মদিন, এবং সেদিনই কিন্তু তারা 75 বছরে পদার্পণ করতে চলেছে। অঞ্চল একেবারে তাই। একদিকে দেখুন, যখন মোহন ভাগবত এই কথা বলছেন, বিরোধী শিবিরা যখন একযোগে নিশানা করছেন, তখন একটু ছবিগুলো আপনাদেরকে দেখায় ঠিক কারা কারা কি বলছেন সেটা একবার আপনাদের সামনে রাখছি, দেখুন। এবং জয়রাম রমেশ তিনি বলছেন আরএসএস প্রধান মনে করাচ্ছেন 2025 সালে 17 সেপ্টেম্বর তিনি 75 বছরে পা দেবেন। আরএসএস প্রধানও যে 11 সেপ্টেম্বর 75 বছর হয়ে যাবেন তা মনে করাতে পারেন মোদিও।
মোহন ভাগবত এবং মোদীকে সূক্ষ্মভাবে খোঁচা দিয়েছেন জয়রাম রমেশ। অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে পবন খেরা তিনি বলছেন মোহন ভাগবত খুশির খবর দিয়েছেন দেশবাসীকে, 75 বছর হলে অবসর নেওয়া উচিত। ভারতীয় সংবিধানের আছে দিন আসবে, কারণ মোহন ভাগবত এবং মোদী এবার অবসর নেবেন। দেখুন, একদিকে বিরোধী শিবিরের পক্ষ থেকে বিভিন্ন রকমভাবে খোঁচা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেখুন, জয়রাম রমেশ অত্যন্ত সূক্ষ্মতার সঙ্গে রাজনীতিটা করেছেন। তিনি বলছেন একদিকে মোহন ভাগবতের 75 বছরের কথা, অর্থাৎ আরএসএস এর প্রধানকে সরে যাওয়ার কথা, উল্টো দিকে আবার এটাও বুঝিয়ে দিচ্ছেন যে যদি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিচ্ছেন তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও তো খোঁচা দেওয়ার কথা। অর্থাৎ দুজনের মধ্যে যদি একবার এই খোঁচার রাজনীতি করানো যায় তাহলে দুপক্ষের মধ্যেই সমস্যা তৈরি হবে। একদিকে আরএসএস, অন্যদিকে বিজেপি। আর আরএসএস আর বিজেপির মধ্যে যদি সমস্যা শুরু হয় তাহলে বাড়তি সুবিধা পাবে কংগ্রেস। খুব স্বাভাবিকভাবেই এই কংগ্রেসের এই যে কূটনীতি, এই কূটনীতি বিজেপি কি ধরতে পারবে, আরএসএস কি ধরতে পারবে? যদি ধরতে পারে তাহলে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, আর যদি ধরতে না পারে তাহলেই বা পরবর্তী পদক্ষেপ ঠিক কি হবে। সত্যি কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার আরএসএস এর মোহন ভাগবতকে মনে করিয়ে দেবেন যে আপনারও 75 বছর হয়ে গিয়েছে, এবার মোহন ভাগবত যেমনটা মনে করিয়ে দিয়েছেন, অর্থাৎ এক পক্ষ আরেক পক্ষকে মনে করিয়ে দিলেই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদ থেকে সত্যি সরবেন, নাকি অন্তত 29 অবধি শেষ বেলা পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সেবা করবেন? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এই মুহূর্তে দুটো ছবি আপনাদের সামনে রাখছি, একদিকে মোহন ভাগবতের ছবি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বিভিন্ন সময়কার, এবং তার সঙ্গে সঙ্গে পবন খেরা এবং জয়রাম রমেশ তিনি কি বলছেন সেটাও আপনাদের সামনে রাখলাম। এবার তার সঙ্গে সঙ্গে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, তা হলো পরবর্তীকালে লোকসভা নির্বাচন কিংবা আগামীতে যে বিধানসভা নির্বাচনগুলো আসছে সেক্ষেত্রে এর কি কোনো প্রভাব পড়বে? হ্যাঁ, অবশ্যই পড়তে পারে। তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন বিজেপি একটি জাতীয় দল, এবং সেই জাতীয় দল অনুসারে বিধানসভা নির্বাচনগুলোর ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে যে বিধানসভা নির্বাচনগুলো হয় সেই বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে দিল্লি থেকে অনেক কিছুই সেট করে দেওয়া হয়। এবার সেই দিল্লি যদি টলমলো হয়, কে বসবে মসনদে সেই বিষয় নিয়েই যদি নানান রকম জল্পনা শুরু হয়, তাহলে আগামী দিনের যে বিধানসভা নির্বাচনগুলো রয়েছে সেই বিধানসভা নির্বাচনগুলোর ভবিষ্যৎ অনেকটাই টলমলো করবে। অন্তত 26শে বিধানসভা নির্বাচনের আগে আরএসএস প্রধানের এই বক্তব্য বাংলার ক্ষেত্রে এবং বিহারের যে বিধানসভা নির্বাচনগুলো রয়েছে তার আগে আরএসএস প্রধানের এই বক্তব্য খুব স্বাভাবিকভাবে জল্পনার কেন্দ্রবিন্দু। প্রশ্ন তৈরি করছে এটাও কি আগে ভাগে শুধুমাত্র সামনে আইওয়াশ করে বিরোধী শিবির হওয়ার ইচ্ছে বাংলায়, আদতে তৃণমূল কংগ্রেসকেই রেখে দেওয়ার ইচ্ছে রয়েছে আরএসএস এর? কেন বলছি, তার কারণ এই আরএসএসই এক সময় দুর্গা বলে ডেকেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সুমি, বিরোধীরা ভাগবতের এই মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েনি। আমরা ইতিমধ্যেই জেনেছি যে মহারাষ্ট্রের শিবসেনা সেনা সঞ্জয় রাউত জানিয়েছেন সংগঠন আসলে পরোক্ষে প্রধানমন্ত্রীকে অবসর গ্রহণের বার্তা দিতে চেয়েছেন, কারণ সামনের সেপ্টেম্বরেই মোদী 75 বছরে পা দিতে চলেছেন, এবং সেই জায়গাতেই কিন্তু এবার প্রশ্ন যে তিনি আদৌ কি সেই জায়গা থেকে অবসর গ্রহণ করবেন কিনা। একেবারে ঠিক। आज अपने मोरोपंत जी के 75 वर्ष पूरे हुए, इसके लिए उनको शाल 5 75 वर्ष का आपने किया, लेकिन मैं इसका अर्थ जानता हूँ। 75 वर्ष की शाल जब उड़ी जाती है
तब उसका अर्थ ये होता है कि अब आपकी आयु हो गई, अब जरा बाजू हटो, हमको करने दो। आज अपने मोरोपंत जी के 75 वर्ष पूरे हुए, इसके लिए उनको शाल पांघरली आणि मग म्हटलं थोडंसं बोला, तर ते म्हणे कशाला बोलायचं, नाही बोला, आग्रह झाला. ते उभे राहिले. उभे राहिल्यावर स्वाभाविक मोरोपंतांचं बोलणं जे कार्यकर्ते जरा हसऱ्या चेहऱ्याने पाहायचे, तो ते म्हणायचे कि मेरी मुश्किल ये है कि मैं खड़ा होता तो लोग हंसने लगते, मैंने हंसने लायक कुछ बोला नहीं तो भी मेरे बोलने पर हंसते, क्योंकि मुझे लगता है लोग मुझे गंभीरता से नहीं ले रहे. मग पुढे ते असं म्हणाले, त्यांचे शब्द आहेत बरं, म्हणून उच्चारतो मी, मैं जब मर जाऊंगा तब भी पहले लोग पत्थर मार के देखेंगे कि सचमुच मर गया. मग ते असं म्हणाले, 75 वर्ष का आपने किया, लेकिन मैं इसका अर्थ जानता हूं. 75 वर्ष की शाल जब उड़ी जाती है तब उसका अर्थ ये होता है कि अब आपकी आयु हो गई, अब जरा बाजू हटो, हमको करने दो. म्हणजे त्यांच्या गौरवाकरता गौरवाचा भाव मनात घेऊन हे सगळं होतं. त्याच्यात तो गौरव आपल्याला चिकटू नये ह्याची ते स्वतःच काळजी घ्यायचे आणि असा विनोदाचा सुरा चालवून तो चिकटणारा गौरव सगळा सोलून बाहेर टाकायचे. हे मनुष्याचं व्यक्तित्व जेव्हा विलीन होतं, आपल्याकडे एका गीतात उल्लेख आहे, त्या अहंकार कोशात कोंडून पडे पुरुषार्थ, तो कोश दुभंगुनी होत हे विशाल जीवना आता, जगतास देऊ मानवता, संघ हीच जीवन गाथा. या ओळी पूर्णपणे जगणारे मोरोपंत, आणि त्याच्यामुळे तो कोश दुभंगून हा जो पुरुषार्थ विशाल प्रगट झाला, तो पुरुषार्थ आजही आपल्याला प्रेरणा देतो. मला वाटतं हे पुस्तक सगळ्यांनी घेतलं पाहिजे. आणखी स्वयंसेवक आज जे नसतील इथे त्यांना सांगितलं पाहिजे, कारण जसं डॉक्टर हेडगेवारांचं चरित्र संघाच्या लोकांनी पुन्हा पुन्हा वाचलं पाहिजे, तसं ही एक चरित्र आहे जे आपण पुन्हा पुन्हा वाचलं पाहिजे आणि वाचून त्याच्यातून योग्य बोध घेतला पाहिजे. मला वाटतं तो बोध हाच आहे की हिमालयासारखं कर्तृत्व हे संघाच्या चरणी शरण असं स्वयंसेवकाचं जीवन असलं पाहिजे. हा स्वयंसेवकाच्या जीवनाचा वस्तुपाठ आपण सगळ्यांनी या पुस्तकातून प्राप्त करावा. आणि तुझे तेज अंगी शतांशाचं डॉक्टरांबरोबर म्हणतो तसं मोरोपंतांचंही काही शतांशांनी हे समर्पण आणि हे कर्तृत्व आपल्या वाट्याला आलं तर 10 दिशा उजळून टाकायची आपली जी मनीषा आहे, ती मनीषा लवकरात लवकर पूर्ण होईल. म्हणून हा लाभ सगळ्यांना घडावा अशी शुभेच्छा आपणा सर्वांना देतो आणि माझे 4 शब्द संपतो. বছর বয়সে অবসর নেওয়া উচিত, সংঘ প্রধান মোহন ভাগবতের মন্তব্যে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে রাজনীতি। প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর জন্য সংঘের কাটা কি আরও তীক্ষ্ণ হচ্ছে, এই জল্পনা বাড়ছে। আর তার নেপথ্যে আরএসএসেরই শীর্ষ মহল সংঘপ্রধান মোহন ভাগবত জানিয়েছেন 75 বছর বয়স হলে অবসর নেওয়া উচিত, কারণ নবীনদের সুযোগ দিতেই হবে। এই বার্তা কেন গুরুত্বপূর্ণ? কারণ আগামী 17ই সেপ্টেম্বর 75 বছর পূর্ণ করছেন নরেন্দ্র মোদী। তারই তৈরি করা বিধান
ওই বয়সের পর সরে যেতে হবে গুরুত্বপূর্ণ পদ থেকে, তাহলে একই নিয়ম প্রধানমন্ত্রী পদেও কার্যকর হওয়া উচিত। এই চর্চা আগুনের শিখার মতো ছড়াচ্ছে দলের অন্দরে এবং আরএসএস এর মধ্যেও। দলের একটা অংশেরই দাবি, মোদীকে আর সরকারের শীর্ষ পদে চাইছে না সংঘ। তার প্রমাণ ভাগবতের এই মন্তব্য। বুধবার নাগপুরে সংঘের প্রবীণ নেতা মোরোপন্ত পিংলেকে নিয়ে বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোহন ভাগবত। সেখানে সংঘের এই নেতার একটি ঘটনা টেনে আনেন ভাগবত। বলেন, ৭৫ বছর বয়সী পিংলেজিকে বৃন্দাবনে যখন সংবর্ধনা দেওয়া হয়েছিল, তখন ওই মঞ্চেই তিনি বলেছিলেন, ৭৫ বছর বয়সে শাল দেওয়ার অর্থ আমি জানি। এই বয়সে যে সরে যেতে হবে সেই শিক্ষা তিনি দিয়েছিলেন। এভাবে ভাগবত যে প্রধানমন্ত্রীর চেয়ারকেই বিঁধেছেন তাতে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। ইতিমধ্যেই শিবসেনার উদ্ভব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত সাফ বলেছেন, সরসংঘ প্রধান এভাবে আসলে নরেন্দ্র মোদীকেই কিন্তু নিশানা করেছেন। অর্থাৎ ৭৫ বছর, ১৭ই সেপ্টেম্বর, আগামী ১৭ই সেপ্টেম্বর ৭৫ বছরে পড়তে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার দেখার বিষয় এটাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার প্রধানমন্ত্রীর পদ থেকে অবসর নেন কিনা। এবারে আরো একটা বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো বুধবার মনোপন্তের জীবনের ওপর লেখা একটি ইংরেজি বই প্রকাশের অনুষ্ঠানে নাগপুরে গিয়েছিলেন এই মোহন ভাগবত, আরএসএস প্রধান। তিনি কিন্তু সেখান থেকে এই কথাগুলো বলছেন। সেখানে মনোপন্তের জীবনের নানা কথা স্মৃতিচারণা করেন তিনি, এবং তিনি সেখান থেকেই বলেন যে মনোপন্তে একবার তিনি বলেছিলেন, যখন ৭৫-এর সাল একবার গায়ে পড়ে তখন আপনার থেমে যাওয়া উচিত। ঠিক যে বক্তব্যটা কিছুক্ষণ আগে আপনারা শুনতেও পেলেন মোহন ভাগবতের মুখ থেকে। এবার খুব স্বাভাবিকভাবে তিনি হয়তো তার বয়সের কথা বলছেন এবং তার সঙ্গে সঙ্গে খুব স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করছেন হয়তোবা, কিন্তু বিরোধীরা ভাগবতের এই মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েননি। যেমনটা আমার সহকর্মী বলছিল, ঠিক এই জায়গায় সামনে সেপ্টেম্বরেই যখন মোদীর ৭৫ বছর বয়স হয়ে যাচ্ছে, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জায়গা ছাড়বেন কিনা এটা নিয়ে মূল জল্পনার কেন্দ্রবিন্দু। এই মুহূর্তে দাঁড়িয়ে গত মার্চে সঞ্জয় দাবি করেছিলেন যে মোদী পদত্যাগ করতে চাইছেন, এমন কোনো বিষয় কিন্তু সামনে এখনো আসেনি, কিন্তু মোদী অবশ্যই তার জায়গা ছাড়তে চলেছেন। ওই যে ৭৫ বছরের যে নিদান তিনি দিয়েছিলেন, ঠিক সেই অনুসারে ওই সময়ে মোদী নাগপুরে আরএসএস এর প্রধান কার্যালয়ে গিয়েছিলেন। সঞ্জয় দাবি ছিল গত ১০ থেকে ১১ বছরে সংঘের দপ্তরে যাননি মোদী, ফলে এই সাক্ষাতের কারণ অবশ্যই পদত্যাগ, তবে তেমন কিছু ঘটেনি। সেই সময় থেকে জল্পনা চলছিল, যেমনটা বলছিলাম আপনাদের 2024 লোকসভা নির্বাচনের পরেই তিনি গিয়েছিলেন। বিজেপির তরফেও বারবার মোদী পদত্যাগের জল্পনা উড়িয়ে দেওয়া হয়েছে। গত বছর মে মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে জানিয়েছিলেন ৭৫ বছরে মোদী অবসর নেবেন না, 2029 পর্যন্ত তার টেনিওর থাকবে। বিজেপি সংবিধানে এমন কোনো নিয়ম নেই। 2029 সালে লোকসভা নির্বাচনেও দলকে নেতৃত্ব দেবেন মোদী জানিয়েছিলেন শাহ। তবে ভাগবতের মন্তব্য নিয়ে নতুন করে আবার অবসর জল্পনা শুরু হয়ে গিয়েছে। 2024 সালে লোকসভা ভোটে জিতে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন নমো। 2029 সালে তিনি পৌঁছে যাবেন 79 বছর বয়সে। ততদিন তিনি একইভাবে বিজেপির শীর্ষ পদে থাকেন কিনা, যদি না থাকেন তবে তার উত্তরসূরি কে হবেন তা নিয়েই চর্চা তুঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো 60 পেরিয়েছেন, অবসরের পর কী নিয়ে কিভাবে সময় কাটাবেন এই বিষয় নিয়েও পরিকল্পনা ফাঁস করছেন শাহ উল্টো দিকে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে জাতীয় ক্ষেত্রে বিজেপির মধ্যে বয়স বিতর্ক শুরু হয়েছে। কে কতদিন পর্যন্ত আর তাদের নিজস্ব পদ ধরে রাখবেন, আর কবেই বা তাদের পদ ছাড়বেন। এই মুহূর্তে দাঁড়িয়ে জল্পনার মূল কেন্দ্রবিন্দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্সেস মোহন ভাগবত, আরএসএস প্রধান। साफ संदेश है और साफ साफ पता भी चल रहा है कि इसके लिए कौन 75 साल अपना बनाने वाले हैं सितंबर में। देश जानता है, देश क्या अब तो सारी दुनिया भी जानती है, क्योंकि प्रधानमंत्री जी सारी दुनिया में अभी होकर आए हैं, 5 राज्यों में, देशों में होकर आए हैं। तो मैं मानती हूं कि आरएसएस और भारतीय जनता पार्टी में जो आपस में जो चल रहा है, उनके जो स्टेटमेंट है उसे स्पष्ट दिखाई दे रहा है। और 75 साल का जो एज लिमिट था वो खुद भारतीय जनता पार्टी ने जब सरकार बनाई थी 2014 में शुरुआत की थी, जहां पे जो 75 साल के ऊपर थे उन सबको मार्गदर्शक मंडली में डाल दिया था। तो आई थिंक वो याद दिला रहे हैं कि 11 साल बाद कि जो वादा किया था देश की जनता को कि 75 शुड बी द लास्ट एज, तो वो याद दिला रहे हैं वही। भारतीय जनता पार्टी की मातृ संस्था है और आरएसएस का
ही नहीं, पूरी दुनिया भर के अंदर ये बात मानी जाती है कि कोई भी आदमी किसी काम को करने में सक्षम जो है, उसकी जो एफिशिएंसी है वो एक आयु तक होती है। 60 साल पे सरकारी कर्मचारी रिटायर हो जाता है। हाई कोर्ट, सुप्रीम कोर्ट के जज भी जो है 65 साल की उम्र में रिटायर हो जाते हैं। हालांकि आप देखिए चंद्रचूड़ साहब जब रिटायर हुए वो अच्छे खासे थे, स्वस्थ थे, काम भी कर रहे हैं, यूनिवर्सिटी में पढ़ा रहे हैं, मगर उनका जो मेन काम है उसके लिए उनको कहा जाता है कि साहब अब आप और लोगों को आने दीजिए। और यही प्रकृति का नियम है। और ये बात सिर्फ प्रधानमंत्री जी के लिए नहीं है, ये बात नीतीश कुमार जी के लिए भी है। ये बात बहुत सारे अलग अलग पार्टियों के अंदर, चाहे वो भारतीय जनता पार्टी हो, चाहे वो कोई भी पार्टी हो, उनके सांसदों के लिए, विधायकों के लिए, मुख्यमंत्रियों के लिए, सबके लिए लागू है। मगर प्रधानमंत्री क्योंकि देश का शीर्ष पद है, उस पर जो परिपाटी चलती है उसका अनुसरण चाहे ना चाहे पूरे देश के अंदर, लीडरशिप के अंदर, पॉलिटिकल लीडरशिप के अंदर होता है। तो आरएसएस अपनी तरफ से इशारा कर सकता है, आरएसएस कोई डिक्टेट तो दे नहीं सकता। अब उस इशारे को मानना 9 জুলাই ঠিক প্রবীণ আরএসএস নেতা মরুপন্ত পিংলের ওপর একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে শ্রী ভগবত বৃন্দাবনে অনুষ্ঠিত আরএসএসের একটি সভার একটি উদাহরণ স্মরণ করেন, যেখানে ৭৫ বছর বয়সে মিস্টার পিংলেকে সংবর্ধিত করা হয়েছিল। অনুষ্ঠানের মিস্টার পিংলের কথা উদ্ধৃত করে মিস্টার ভগবত অর্থাৎ মোহন ভাগবত তিনি বলেন, আমি যখন দাঁড়িয়ে থাকি তখন লোকেরা আমাকে দেখে হাসতে শুরু করে, কারণ আমার মনে হয় মানুষ আমাকে গুরুত্বের সাথে নিচ্ছে না। তুমি ৭৫ বছর বয়সে আমাকে এই শালটি দিয়েছিলে, কিন্তু আমি এর অর্থ জানি। ৭৫ বছর বয়সে যখন একটি শাল জড়িয়ে দেওয়া হয় তখন এর অর্থ হলো তুমি বৃদ্ধ হয়ে গেছো, শুধু সরে যাও, আসুন আমরা এটাও করি। অর্থাৎ মোহন ভাগবত তিনি নিজের কথাও বলছিলেন। এবার প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে মোহন ভাগবত আরও বলেন তার গর্বের জন্য সেই অনুভূতি মাথায় রেখেই সব কিছু করা হয়েছিল, কিন্তু তিনি সতর্ক ছিলেন যে এই গর্বের সঙ্গে যেন সংযুক্ত না হয়ে যান অন্য কিছু। আরএসএস প্রধানের মন্তব্যের প্রতিক্রিয়ায় কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যে প্রতিক্রিয়া এসছে এবং তার সঙ্গে সঙ্গে তিনি আরও যোগ করেছেন, প্রধানমন্ত্রী আরএসএস প্রধানকে এটাও বলতে পারেন, অর্থাৎ কংগ্রেসের পক্ষ থেকে জয়রাম রমেশ তিনি এটা বলছেন যে প্রধানমন্ত্রী আরএসএস প্রধানকে এটাও বলতে পারেন যে তিনি 11ই সেপ্টেম্বর 2025 তারিখে 75 বছর বয়সী হবেন। এটি তীব্র, দুটো লক্ষ্যই একযোগে দুটো তীর মারবার চেষ্টা করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। এবার দেখার শেষ বেলায় প্রধানমন্ত্রী পদে সত্যি বহাল তবিয়তে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি অন্য কেউ। আপনারা প্রতিদিন ঠিক বিকেল 4:57 নজর রাখুন প্রায় টিভি বাংলার পর্দায় প্রাইম টাইম ইঙ্গিতে। নমস্কার।